দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টক লাইন প্রোগ্রামে। আপনাদের সঙ্গে আছি আমি রুসমিলা হক। আর আমার সঙ্গে আজকে আলোচনায় যোগ দিচ্ছেন ইশরাত হাসান, লয়ার, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। ইশরাত, আপনাকে অনেক অনেক আমন্ত্রণ আমাদের টক লাইন প্রোগ্রামে। কেমন আছেন আপনি? এই তো ভালো। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য। তো ইশরাত, আমাদের তো নতুন সরকার এসছে এখন, এবং আইন ব্যবস্থা যেটাকে আগে বলা হচ্ছিল যে কিছুটা ভঙ্গুর অবস্থায় ছিল, এবং অনেকেই আইনের সঠিক যে আম, বিচার ব্যবস্থার যে সঠিক একটি আচরণ সেটা হচ্ছিল না। এখন কি মনে হচ্ছে আপনার কাছে সেখানে কি কোনো পরিবর্তন শুরু হয়েছে? আমাদের দেশে আসলে 2024 গণ অভ্যুত্থানের পরে কিন্তু দেশের পরিস্থিতি আনস্টেবল ছিল। এই জন্য দেশের বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, এটা সত্য। পরবর্তীতে স্টেবল করার চেষ্টা চলছে, কিন্তু এখনো যে পুরোপুরি স্টেবল হয়েছে সেটা আমরা বলতে পারি না। আচ্ছা, আমরা এখানে একটু চলে যাচ্ছি। যেহেতু আপনি বিশেষত এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন, আমরা দেখেছি অনলাইনে। তো নারী এবং পুরুষের যে বিবাহ সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে বাংলাদেশের, এখানে যে দেখা যাচ্ছে যে একবার বিয়ে হয়ে যাওয়ার পরে বা আম, যদি তারা তালাক বা এই ধরনের কিছু করতে চায়, সেক্ষেত্রে কি কি ধরনের নিয়ম বা আইনগত বাধা বা আইনগত নির্দেশ উপদেশ থাকতে পারে বলে আপনি মনে করেন? আমাদের দেশে অধিকাংশই মুসলিম। মুসলিম বাদে অন্যান্য রিলিজিয়নে আমাদের মূলত এই যে ফ্যামিলি ল গুলো, এটা কোনো কোডিফাইড ইউনিটারি কোনো ল নাই। অর্থাৎ প্রত্যেকটা রিলিজিয়ন অনুযায়ী তাদের ফ্যামিলি ল গুলো পরিচালিত হয়। তো এক্ষেত্রে যেটা দেখা যায় যে আম, যেমন আমাদের হিন্দু রিলিজিয়নে যারা আছেন তাদের আসলে ডিভোর্স বলেই কিছু নাই আমাদের দেশের আইনে। তো মুসলিম আইনে যেটা হচ্ছে যে মুসলিম আইনে ডিভোর্সের বিষয়টা আছে, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 সেকশন 7 অনুযায়ী ডিভোর্স বিষয়টা ডিল করে। বিয়ের ক্ষেত্রে যে জটিলতাগুলো আমাদের দেশে ফেস করতে হয় সেটা হচ্ছে আমাদের বিয়েটা ডিজিটালাইজ ডাটাবেসটা নাই। যদিও খুব রিসেন্টলি হাইকোর্ট রায় দিয়েছে যে 3 মাসের মধ্যে এই একটা ডিজিটাল ডাটাবেস তৈরি করে এই তথ্যগুলোকে ডিজিটালাইজ করা, যদিও সেটাকে এখনো আইন মন্ত্রণালয় সেটা এখনো করতে পারেনি। সেই ক্ষেত্রে যেটা হয় যে একজন আগে বিয়ে করলে অথবা ডিভোর্স না দিয়ে বিয়ে করলে অথবা আগে একাধিক বিয়ে করলে সেটা আরেকজন হাজবেন্ড বা ওয়াইফ অপরজন পার্টনার প্রতারিত হচ্ছেন। এই প্রতারণাগুলোর ফলে মামলা জট আরো বৃদ্ধি পাচ্ছে, ডিভোর্স সংক্রান্ত মামলা আসছে। তার পাশাপাশি মেইনটেনেন্স, বাচ্চাদের কাস্টডি, কে কাকে প্রতারণা করলো, এবং পরের বিয়েগুলো আদৌ বৈধ কিনা, সেই সংক্রান্ত জটিলতা। এবং শুধু তাই না, পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই বাচ্চাগুলো আসলে কার, সেগুলো নিয়ে প্যাটার্নিটি টেস্ট। তো একটা যেই অপরাধটাকে প্রিভেন্ট করা যেত শুধুমাত্র ডিজিটালাইজ করা হলে, অর্থাৎ একজন জানতে পারতেন যে তার পার্টনার আগে বিয়ে করেছেন কিনা, অথবা তার ডিভোর্স হয়েছে কিনা, অথবা তার হাজবেন্ড বা ওয়াইফ মারা গিয়েছেন কিনা। সেই তথ্যগুলো যখন জানার সুযোগ দিচ্ছে না, সেগুলোর কারণে আসলে অনেক ধরনের অপরাধ বৃদ্ধি পায়। আর ডিভোর্স সংক্রান্ত যে বিষয়গুলো আসে সেগুলো তো বললাম, মুসলিমদের ক্ষেত্রে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 ডিল করে। এক্ষেত্রে হাজবেন্ড ডিভোর্স দিতে পারে, আহ, এবং ওয়াইফও ডিভোর্স দিতে পারেন একতরফা ভাবে, অথবা দুজন মিউচুয়ালি ডিভোর্স দিতে পারেন, অথবা কোর্টের মাধ্যমে ডিসোলিউশন অফ ম্যারেজ যে বিষয়টা, সেটা নারীদের ক্ষেত্রে হতে পারে। তো এখানে নিয়মটা হচ্ছে আইনের যে বিধানটা হচ্ছে যে যদি দুইজন মিলে ডিভোর্স দিল, তো সেই বিষয় নিয়ে তো আসলে ডিসপিউট রেজ করছে না। ডিসপিউট রেজ করছে যখন একজন ডিভোর্স দিতে দিচ্ছে অপরজনকে। সেক্ষেত্রে আইন বলছে যে একটা নোটিশ পাঠাতে হবে হাজবেন্ড বা ওয়াইফ যাকে ডিভোর্স দিবেন তাকে, এবং আরেকটা নোটিশ পাঠাতে হবে তিনি যে এলাকায় বসবাস করেন তার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদে প্রেরণ করতে হবে আরেকটা কপি। এবং ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন যখন এই নোটিশটা পাবে, তারা ওই নোটিশ পাওয়ার পরে একটা আরবিট্রেশন কাউন্সিল ফর্ম করবে। আরবিট্রেশন কাউন্সিল 3 মাস পর্যন্ত উভয় পক্ষকে ডেকে বিষয়টা মীমাংসার চেষ্টা করবে। যদি মীমাংসা না হয়, তাহলে আফটার 90 ডেজ ওই রিসিভ করার পর থেকে ডিভোর্সটা কার্যকর হবে, এবং তারপরে ডিভোর্সের রেজিস্ট্রেশন হবে এবং ডিভোর্সের সার্টিফিকেট পাবে। এই প্রসেসে দেখা যায় যে অনেকেই অনেক ধরনের প্রতারণা করতে থাকে, এবং সবকিছুর জন্য আমি মনে করি
যে প্রিভেনশনটা নেসেসারি ছিল, যেগুলো যেহেতু ফ্যামিলি ম্যাটার। তো যদি এই বিষয়গুলো ডিজিটালাইজড হতো এবং স্বচ্ছ হতো, তাহলে হয়তো বা এত মামলা মোকদ্দমা প্রতারণা এই বিষয়গুলি হয়তো আসতো না। তো আপনি যে এই যে বলছেন যে ডিজিটালাইজড করা এখানে একটা বাধা, তো আইন বিভাগ আসলে কোথায় এই বাধাটা পাচ্ছে? ডিজিটালাইজ করতে এত সময় লাগছে কেন? বা এই যে স্বচ্ছতা আপনি বলছেন, স্বচ্ছতা আপনি কোথায় মানে এই বাধাটা দেখছেন? কোথায় হচ্ছে এই জায়গাটা? আপনাদের কাছে কি মনে হয়? আপনারা নিশ্চয়ই যারা আইনজীবী আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখেছেন। আপনাদের কাছে কোথায় মনে হচ্ছে? বাধাটা কোথায়? যে যত তাড়াতাড়ি এটাকে ডিজিটালাইজড করা বা এটাকে নিয়ে আসা, কোথায় বাধাটা হচ্ছে? বাধা আমার কাছে মনে হচ্ছে ল মিনিস্ট্রির সদিচ্ছার অভাব। কারণ বাংলাদেশ হয়ে গেছে 1971 থেকে কত বছর চলে গেছে, ডিজিটালাইজ ঘোষণা করে দিচ্ছে দেশকে। অথচ আমাদের ম্যারিজ ডিভোর্সের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের দেশে তো প্রায় প্রতিটি নাগরিক ফেস করছে, সেইটা এখনো ডিজিটালাইজ না করতে পারাও হচ্ছে সরকারের ব্যর্থতা। এটা তার সরকারের সদিচ্ছার অভাব। কোনো গভর্নমেন্টই এসে এই বিষয়ে খেয়াল করেনি। কেননা আমাকে কোর্ট পর্যন্ত যেতে হচ্ছে কেন? কারণ গভর্নমেন্ট করছে না দেখেই তো। কোর্টের রায়ের পরেও যখন হচ্ছে না বা সময় ক্ষেপণ হচ্ছে, তো তখন তো অবশ্যই এটা আমি বলতে পারি যে গভর্নমেন্টের সদিচ্ছার অভাব। আচ্ছা, আর এই যে স্বচ্ছতার কথাটা যে বললেন, আপনি কি মনে করেন এখানে গভর্নমেন্টের অভাব আছে সদিচ্ছার? যে এই স্বচ্ছতা প্রত্যেকটা কেস সম্পর্কে কিংবা বাদী পক্ষ বা আহ, যে পক্ষেরই হোক তাদের স্বচ্ছতার অভাব যে কথাটা বলছেন, এখানে আপনি কি বলতে চাচ্ছেন? আর স্বচ্ছতার অভাব বলতে আমি বুঝাচ্ছি যে, দেখেন, যে অপরাধ করতে চাইবে তার কাছে তো আসলে আপনি স্বচ্ছতা আশা করাটা বোকামি। যে আরেকজন কেন আমার সাথে অনেস্ট হলো না, কেন সে অপরাধ করতে চাচ্ছে। এখন তাকে অপরাধ করার মতো সুযোগ দেয়া যাবে না। সেক্ষেত্রে যেহেতু প্রতিটা মানুষই প্রায় এখানে নাগরিকরা প্রায় ফেস করছে বিয়ে বিষয়ে, ডিভোর্স বিষয়ে, এটা যখন কেন্দ্রীয় ডাটা দিয়ে, আপনার এনআইডি দিয়ে, তার থাম্ব ইমপ্রেশন, তার তথ্যগুলো দিয়ে এন্ট্রি করাতে হতো, অথবা ডিভোর্স হলে সেই তথ্যগুলো এন্ট্রি হতো, তখন তো ট্রান্সপারেন্ট এমনিই সবার কাছে হয়ে যেত। একজনের বিয়ে হতে পারে, ডিভোর্স তো হতেই পারে, একাধিকবার হতে পারে, কিন্তু এটা একজন আরেকজন পার্টনারের কাছে ট্রান্সপারেন্ট থাকতে হবে। একজন না জেনে বিয়ে করবে, কয়েক বছর পরে জানবে আসলে তো তার আগে আরো দুইজন স্ত্রী আছে, অথবা আসলে তার ডিভোর্সই হয়নি এখনো। তাহলে যিনি বিয়ে করছেন, সেটা নারী হোক পুরুষ হোক, উভয়ের জন্যই তো সেটা সোসাইটির কাছে সে অসম্মানিত হচ্ছে। তার মানসিক অবস্থার কথা তো বাদই দিলাম। এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যদি ডিজিটালাইজ করা হতো তাহলে তো তিনি জানতে পারতেন তথ্যগুলো, তারপরে তিনি সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু সেই বিষয়টাই আমি বলেছি যে এই যে স্বচ্ছতার অভাব, একটা ডিজিটালাইজ হয়ে গেলে সেইগুলো তো ট্রান্সপারেন্ট থাকতো একে অপরের কাছে, চাইলেও তো তখন প্রতারণার সুযোগ থাকতো না। আচ্ছা, আপনি কি মনে করেন বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি এখন বেড়ে যাচ্ছে? যে ধরেন অনেক পক্ষ এটার সঙ্গে জড়িত থাকছে এবং সেজন্যে তথ্যের যে একটি অভাব, তথ্যের যে একটি স্বচ্ছতা, এটি অনেক কমে আসছে। এবং এই ব্যাপারে দেখা যাচ্ছে, আমি জানি না সরকারের কাছ থেকে আপনারা কতটুকু সাহায্য পান। আপনার কি মনে হয় সরকার কি এই ব্যাপারে আপনাদেরকে সাহায্য করে? আহ তথ্য, যদিও তথ্য অধিকার আইন আছে, কিন্তু আপনি দেখেন, আমি যদি এখন ইনফরমেশন জানতেও চাই ফর্ম ফিল আপ করে, যে বলেন আমি যাকে বিয়ে করতে চাচ্ছি তার আগে কয়টা বিয়ে হয়েছে, তো যেটা ডিজিটালাইজ কি না, তাহলে গভর্নমেন্ট তথ্যটা দিবে কোথা থেকে? কেননা প্রত্যেকটা থানার অধীনে আলাদা আলাদা নিকা রেজিস্টার। তো এবং নিকা রেজিস্টারে প্রতিদিন বিয়ে হচ্ছে, গভর্নমেন্ট কোথা থেকে তথ্যটা খুঁজে নিয়ে আসবে? সারা বাংলাদেশে খোঁজ করবে এই তথ্যের জন্য? তাদেরও তো ঠিক। তাহলে তো প্রত্যেকটা মানুষের নাগরিক অ্যাপ্লিকেশন করলে ওনারা আসলে কিভাবে তথ্য দিবে? তো সেটা তো ওনাদের জন্য দরকার। এই ডিজিটালাইজ না হলে, এই যে তথ্য অধিকার আইনে আমার তথ্য পাওয়ার অধিকার, তাহলে আপনি তথ্য চাইলে ওনারা কিভাবে তথ্য প্রদান করবেন? এই যে আমার স্ট্যাটুটরি রাইটটাও ভায়োলেট হচ্ছে, সেজন্য তো গভর্নমেন্টের অবশ্যই দায়বদ্ধতা থাকা প্রয়োজন। যে আমি তথ্য অধিকার আইন প্রণয়ন করেছি, জনগণকে তথ্য বলছি যে আমার কাছে তথ্য চাইলে আমি তথ্য দিব, সেটার বিরুদ্ধে আপিল করা যাবে, এটা করা যাবে, সেটা করা যাবে। কিন্তু তথ্য দেওয়ার যদি আমার ক্যাপাসিটি না থাকে, তাহলে আমি তথ্যটা দিব কিভাবে? ঠিকই বলেছেন। আচ্ছা, এই এবং ধরনের কোনো এসব কারণে জটিলতা আসলে বাড়ছে। জি, বলেন। জি, এইসব কারণেই আমার মনে হয় জটিলতা বাড়ছে এখন। যেমন আহ, মানুষের সাথে মানুষের পরিচয় হওয়াটা সহজ, কমিউনিকেশন যেমন সহজ, তেমন প্রতারিত হওয়ার সুযোগটাও কিন্তু অনেক বেশি, সম্ভাবনাও অনেক বেশি। জি।
তো এই যে এই ধরনের যে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি বা অনেকেই হয়তো প্রতারিত হচ্ছেন অনেক বেশি। আপনি কি এই ধরনের কোনো কেস ফেস করেছেন এর ভেতরে যেটা আমরা একটি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে প্রতারিত হয়েছে এবং তথ্যের অভাবে কেসগুলো এগোচ্ছে না বা সঠিক বিচার হচ্ছে না? প্রথমত হচ্ছে এখানে যেমন হাজবেন্ড বা ওয়াইফ থাকা অবস্থায় একাধিক বিয়ে করাটা আগে আমাদের 1860 সনের দণ্ডবিধিতে অপরাধ হিসেবে বিবেচিত হতো। পরবর্তীতে মুসলিম ফ্যামিলিরা অর্ডিন্যান্স আসলো এবং সেখানে আর কি সেকশন 6 এ ছেলেদের ক্ষেত্রে, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে একাধিক বিয়ের বিষয়ে প্রভিশনটাও নিয়ে আসলো 1961 গিয়ে। তো এখন একাধিক বিয়ে করার যেখানে প্রভিশন আসতেছে, সেখানে বলছে যে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া একাধিক বিয়ে করা যাবে না। আবার একই আইন বলছে একাধিক বিয়ে করলে সেগুলোর রেজিস্ট্রেশন হবে না, আবার একই আইন বলছে যে সেই বিয়েগুলি বৈধ। তো এই যে আইনে এই ধরনের অযৌক্তিক প্রভিশন গুলো দিচ্ছে, তো সেইখানে এখন আমার প্রশ্ন হচ্ছে আরবিট্রেশন কাউন্সিল হেডেড বাই চেয়ারম্যান, চেয়ারম্যান সিদ্ধান্ত দিবে উনি বিয়ে করতে পারবেন কি পারবেন না, উইচ ইজ ভেরি মাচ মানে এটাকে কি বলা যায়, অ্যাবসার্ড। আবার এই যে একাধিক বিয়ের সুযোগগুলো দিচ্ছেন, আবার এদিকে বৈধতা অবৈধতা নিয়ে এত ধরনের জটিলতা আইনের মধ্যে আছে। তো সেই আইনগুলির কারণেই তো জটিলতা তো সৃষ্টি হচ্ছে। উপরন্তু অনেক মানুষ, যেহেতু আমি একজন আইনজীবী, এরকম অনেকেই আসছেন যে যারা ইতিমধ্যে প্রতারিত হয়েছেন। এই যে আমাদের ডিজিটালাইজেশনের যে দিকটা, এটা কিন্তু একটা অর্গানাইজেশন এবং বাকি তিনজনই হচ্ছে না এগ্রিড পার্সন। এর মধ্যে একজন রাকিব হাসান, তো তিনি এগ্রিড হয়েছেন, তার স্ত্রী তাকে ডিভোর্স না দিয়ে আরেকটি বিয়ে করেছেন, যার ফলে তিনি একটা ক্রিমিনাল কেসও করেছেন। সেই কেসটা ইদানিং ফাইনাল হিয়ারিং হয়ে গেছে, এটা 10ই জুন জাজমেন্ট এর জন্য রয়েছে। তো সেই কেসটাও কিন্তু হয়েছে দণ্ডবিধি 494 ধারায়, অর্থাৎ একজনকে ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করা, সেই অপরাধে। এবং আহ, এর সাথে 1 নম্বর আসামি তামিমা সুলতানা, তার বিরুদ্ধে 468 এবং 71 ধারারও অভিযোগ রয়েছে। অপরদিকে যিনি বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন, তার বিরুদ্ধে 497 এবং 498, অর্থাৎ অন্যের স্ত্রীকে নিয়ে যাওয়া এবং ব্যভিচারের অভিযোগ রয়েছে। এই মামলাটায় আমাদের দীর্ঘ 5 বছর ধরে আমরা মামলা চালিয়েছি এবং মামলায় প্রসিকিউশন পক্ষে 10 জন এবং ডিফেন্সের পক্ষে একজন সাক্ষ্য গ্রহণ হয়েছে। এবং লাস্টলি আমরা গত 6 তারিখে, এই মাসের 6 তারিখে আমরা ফাইনাল হিয়ারিং করেছি এবং আমরা আমাদের দিক থেকে এই যুক্তিগুলো উপস্থাপন করেছি যে যেহেতু তিনি ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন এবং ডিভোর্স দেওয়াটা এই যে আইনে বললাম একটা প্রক্রিয়া আছে, অর্থাৎ আমাকে একটা নোটিশ দিতে হবে, মানে যাকে ডিভোর্স দিবে তাকে একটা নোটিশ দিতে হবে এবং অপর একটা নোটিশ দিতে হবে চেয়ারম্যান বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনকে। এরকম কোনো নোটিশ তিনি দেননি, তিনি নিজেই যেটা অ্যাডমিট করছেন যে শুধুমাত্র নোটিশ দিয়েছেন এবং সেটা পরে ডাক বিভাগ বলছে যে এটা আমাদের ডাক রসিদই না। তো আমরা আমাদের দিক থেকে উপস্থাপন করেছি আমাদের বক্তব্য, অপর পক্ষের বক্তব্য উপস্থাপন করেছি। এটা কিন্তু অনেক বড় একটা এক্সাম্পল। দেখেন, যদি ডিজিটালাইজ হতো তাহলে কিন্তু এই মামলাটারই দরকার ছিল না। হয় তামিমা সুলতানা তাকে ডিভোর্স দিয়ে বিয়ে করতেন, যেহেতু ডাটা এন্ট্রি নিত না একজনকে ডিভোর্সের কাগজ ডকুমেন্ট দাখিল না করা পর্যন্ত, অথবা তিনি হয়তো বা বিয়ে করতেন না। তো যাই হতো, অন্তত এই মামলাটা, এই ধরনের মামলাটাই জন্ম নিত না যদি ডিজিটালাইজ হওয়ার থাকতো, ডিজিটালাইজেশন থাকতো, এই ম্যারেজ এবং ডিভোর্সের ব্যাপারে সবাই ট্রান্সপারেন্ট থাকতো এবং গভর্নমেন্ট এই সুযোগটা রাখতো। তাহলে এই যে আমরা একটা ক্রাইমের বিষয়ে প্রিভেন্ট করা যেত, সেটা কিন্তু অলরেডি ক্রাইম হলো, মামলা হলো, সেটা পিবিআই তদন্ত করলো, তদন্তে প্রাথমিকভাবে সব সাক্ষ্য প্রমাণ পেলো, সাক্ষী জেরা, তাহলে এই যে 5 ইয়ার্স আমাকে কেস চালাতে হলো, মানে কেন? তাহলে তো এটা থাকতো তো আর মামলার উৎপত্তিই হতো না। সেই বিষয়টাই আমরা নীতি বারবার আনতে চেয়েছি যে এগুলোর জন্য একাধিক মানুষ ভুক্তভোগী এবং তাদের মামলা চালাতে হচ্ছে, যেটা পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে খুবই অসম্মানজনক। কারণ এই মামলা চালানো অবস্থায় একজন ব্যক্তি আবার বিয়ে করার বিষয়ে জটিলতা হয় যে তিনি আসলে কি অপেক্ষা করবেন নাকি আবার বিয়ে করবেন। এই মামলা চালানো অবস্থায় দেখা যাবে যে ওনার যে পরবর্তী পার্টনার আসবে, সে এসে প্রশ্ন উত্থাপন করে তুমি এই মামলা চালাচ্ছ কেন, তোমার কি, তুমি কি তাহলে এখনো ইন্টারেস্টেড
তার বিষয়। এই ধরনের বিষয়গুলো তো খুবই বিব্রতকর যখন যারা মামলা চালায় তাদের জন্য, এবং সামাজিক ভাবেও অনেক প্রতিপন্ন হয়। তো এই পারিবারিক বৃহত্তর সুরক্ষাই আমরা চেয়েছি যে বিষয়টা ডিজিটালাইজ হয়ে যায়, যাতে কেউ কাউকে প্রতারিত করার সুযোগ না পায়। তো এই ডিজিটালাইজ করার জন্য আপনাদের মানে আইনজীবী পরিষদ বলে তো কিছু একটা আছে, অবশ্যই আপনাদের একটা সংগঠন আছে। আপনারা কতটুকু কাজ করছেন সরকারের সঙ্গে এটিকে যত তাড়াতাড়ি সম্ভব ইমপ্লিমেন্ট করার জন্য? আমরা আমরা তো প্রথমে রিটটা করলাম। রিটে যেদিন ভার্ডিক্ট অ্যানাউন্স হয় তখন আমরা লিখিত আকারে পাই না। তো পরবর্তীতে ওই লিখিত জাজমেন্টে আসতে কিছু সময় লাগে। আমরা রিসেন্টলি লিখিত জাজমেন্টটা পেয়েছি, এবং এটা ডিএলজি তে রিপোর্টেড হয়েছে। সেই লিখিত জাজমেন্টে গভর্নমেন্টের ওই অর্ডারটা রিসিভ করা থেকে 3 মাস পর্যন্ত সময় দিয়েছে। তো আমরা সেটা দেখছি, যদি 3 মাসে পার হয়ে যায় এবং গভর্নমেন্ট না করে, তাহলে আমরা সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে প্রথমত হচ্ছে অবশ্যই একটা রিপ্রেজেন্টেশন দিয়ে জানাবো। তারপরে যদি না করে, তাহলে ক্লায়েন্টের সাথে কনসালটেশনের অনুযায়ী আমরা হয়তো বা কন্টেম নোটিস বা কন্টেমের দিকে আদালত অবমাননা দেয় আইন মন্ত্রণালয়কে এই বিষয়ে নোটিশ দিই। তো এই ধরনের ঘটনায় যে এই যে বলছেন প্রতারণার শিকার হয় বা স্বচ্ছতা থাকে না, সাজা কি ধরনের হতে পারে একজন দম্পতির? আর যদি 494 ধারায় বলেন, যে অর্থাৎ 494 ধারাটা এখানে কিন্তু আম, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স বা শরিয়া ল বুঝতে গেলে এখানে আমাদের আসলে একজন মুসলিম নারীর হাজবেন্ড থাকা অবস্থায় আরেকটা বিয়ে করার সুযোগ নাই। অর্থাৎ দুইজন হাজবেন্ড, একজন নারী দুইজন হাজবেন্ড থাকতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আসলে কোন বিয়েটা বৈধ, প্রথমটা না দ্বিতীয়টা? আইন বলছে যে প্রথম বিয়েটা বৈধ, দ্বিতীয় যে বিয়েটা করবে ডিভোর্স না দিয়ে সেটাকে বৈধতা দিচ্ছে না আইন। আইদার হাজবেন্ডের সাথে তার প্রপারলি আইনগত ভাবে যে ভাবে বলা হয়েছে সেই আইন মেনে ডিভোর্স হতে হবে, অথবা হাজবেন্ড যদি মারা যান তাহলে ডিভোর্সের প্রশ্ন থাকছে না। কিন্তু হাজবেন্ড যদি মারা না যান বা ডিভোর্স না হয়ে থাকে, তাহলে যখন বিয়ে করবেন তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড বিয়েটা অবৈধ, এবং সেই জন্য তিনি 7 বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। আর যদি আগের বিয়েটা গোপন করে বিয়ে করেন, সেক্ষেত্রে 10 বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে। আর 497 98 ধারায় যে ব্যাপারটা বলছে যে জেনে শুনে যখন অন্যের স্ত্রীকে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে 2 বছর সাজার বিধান রয়েছে। এবং অন্যের স্ত্রীর সাথে সম্পর্কে চলে যাওয়া, অর্থাৎ যেটাকে আমরা ব্যভিচার বলি, অ্যাডাল্টারি, সেই ক্ষেত্রে 5 বছর পর্যন্ত সাজার বিধান আছে, মানে আপ টু 5 ইয়ার্স। এর মধ্যে যে কোনো মেয়াদে কোর্ট শাস্তি দিতে পারে প্রমাণিত হলে। আচ্ছা, আমি একটা নিউজে দেখছিলাম যে এখানে বলা হচ্ছে যে ওই যে নাসির তামিমা দম্পতির যে কেসটা এখন চলছে বাংলাদেশে, তো ওখানে বলা হচ্ছে যে তামিমা সুলতানা তানভীর এমনও হতে পারে যে 21 বছর পর্যন্ত সাজা হতে পারে। তো একটা মেয়ের জন্য 21 বছর পর্যন্ত সাজা হওয়া, মানে এটা তো অনেক লম্বা একটা সময়। তো এটা কি আসলে কি সাজা হতে পারে আইনের ধারায়? আচ্ছা, আহ, একটা ব্যাপার হচ্ছে, যখন শাস্তির বিষয় আসে, তখন প্রথমে আসে যে অপরাধ প্রমাণিত হলে। দ্বিতীয়ত হচ্ছে অপরাধী নারী হোক আর পুরুষ হোক, অপরাধীর পরিচয় হচ্ছে অপরাধী। এখানে নারী পুরুষ দেখার সুযোগ নেই। শুধু জামিনের ক্ষেত্রে বেল পিটিশন দিলে সেই ক্ষেত্রে 3টা গ্রাউন্ডে, অর্থাৎ একজন যদি নারী হন, অথবা যদি শিশু হন, অথবা শিশু বয়স্ক, অথবা যদি অসুস্থ হন, এই 3টে গ্রাউন্ডে আসলে জামিনের ক্ষেত্রে কোর্টের বিবেচনার সুযোগ আছে। কিন্তু সাজা দেওয়ার ক্ষেত্রে আইনে আলাদা করে নারীর জন্য আলাদা কোনো পানিশমেন্টের ব্যাপারে নমনীয়তার কোনো বিধান আইনে সুযোগ নাই। নেই? এখন হচ্ছে, না, সুযোগ নাই। এখন হচ্ছে আমরা আসলে চার্জের সেকশন গুলো বলেছি, যেমন চার্জ ওনার বিরুদ্ধে প্রথম চার্জ হচ্ছে 494 ধারায় হাজবেন্ডকে ডিভোর্স না দিয়ে হাজবেন্ড থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করা। 468 ধারায় উনি বাংলাদেশ ডাক বিভাগের ডাক রসিদ গুলি জালিয়াতি করেছেন, সেই সেকশনটা পিডিআই থেকেই দিয়েছে তদন্ত করে। এবং 471 ধারায় উনি ওই জাল যে ডাক রসিদ গুলো সেগুলোকে সত্য বলে উপস্থাপন করে ওনার বিয়েটাকে রেজিস্ট্রেশন করেছেন। তো প্রত্যেকটা ধারায় আলাদা আলাদা করে 7 বছর করে সাজা দেয়া আছে। তবে যদি চার্জের সেকশন আলাদা থাকে, তখন কোর্টের পাওয়ার যে আসলে প্রত্যেকটা ধারায় এই যে 7 বছর পর্যন্ত সাজা, এগুলোকে বলা হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ 7 বছরের মধ্যে যে কোনো মেয়াদের সাজাই কোর্ট দিতে পারেন, এবং সাজাটা 2 ভাবে দিতে পারেন, কনকারেন্টলি, কনসিকিউটিভলি। অর্থাৎ এক একটা চার্জের সেকশন প্রমাণিত হলে একটার পরে একটা, অথবা একসাথেই একত্রে
একটা সাজা দিতে পারে। এটা আসলে কোর্টের ডিসক্রিপশন যে কি কতদূর হতে পারে। আর এখানে আমাদের যখন আলাদা করে প্রশ্ন করা হয়েছে যে এগুলোতে কত বছর করে সাজা হতে পারে এক একটা চার্জেস সেকশনে, হুম হুম। এটাকে বলা হয়েছে। আচ্ছা। আসলে কত বছর সাজা দিই এটা আসলে কোর্টের ডিসক্রিপশন যে কতটুকু সাজা দিবে কিভাবে দিবে। তো এটা আসলে কোর্ট ডিসিশন নিবে যে কত কত বছর মেয়াদি সাজাটা হবে। ছোট হতে পারে আবার বড় লম্বাও হতে হ্যাঁ, পারে। তো যে কোনো অপরাধ প্রমাণিত হলে এটা আসলে কোর্টের ডিসক্রিপশন যে উনি কোন কোন অপরাধের কোন কোন চার্জের ধারা প্রমাণিত হয়েছে সেই সেকশনে যে সাজার কথা বলা হয়েছে সেটার মধ্যে কোর্ট যেটাকে যথোপযুক্ত মনে করবেন সেই অনুযায়ী আহ, সাজা যে কোনো শুধু এই কেসে না, যে কোনো কেসেই উনি কোর্ট যদি যখনই একজনকে দোষী প্রমাণিত হবে তখন ওই সেকশনে যতদূর সাজার কথা বলা হয়েছে কোর্ট চাইলে সর্বোচ্চ সাজাতেই দিতে পারেন, চাইলে সেই তার মধ্যে যে কোনো মেয়াদের সাজাই দিতে পারেন। আচ্ছা ইশরাত, এখানে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, এটা আমার নিজের বলতে পারেন যে জানার ইচ্ছা আছে বাংলাদেশের আইন সম্পর্কে। সেটা হলো বাংলাদেশে ধর্ষণ অনেক বেড়ে গিয়েছে এবং আমি রিসেন্টলি একটা নিউজে দেখেছিলাম যে একটি ধর্ষণের মামলা হয়েছে এবং সেটার রায় দেয়া হয়েছে, কার্যকর হয়নি এখনো। তা রায়টা হয়েছে মৃত্যুদণ্ড। তো রায়টা দেওয়ার পর অনেকেই বলছে এরকম, দেখছি সবাই বলছে যে বাংলাদেশে এরকম রায় হয় কিন্তু কার্যকর হয় না। এই বিষয়ে আইনজীবী হিসেবে আপনি কি বলতে চান? আসলে কি কার্যকর হয় না? যে কারণে ধর্ষণ এত বেড়ে গিয়েছে বাংলাদেশে? নাকি কার্যকর করানো হয় না? কোনটা? আচ্ছা, প্রথমত আমি বলতে চাই যে দুইটা কোনো অপশনে আমি যাব না। আমি যেটা ফ্যাক্ট সেটা বলছি। এটা হচ্ছে আমাদের দেশে মামলার সংখ্যা এখন 45 লক্ষের প্লাস, মানে 4 মিলিয়ন, 4.5 মিলিয়ন। ওয়াও! ওয়াও! এবং বিচারকের সংখ্যা অনলি 2,500। 2,000 প্লাস হচ্ছে কোর্টে, বাকি 500 বিভিন্ন মিনিস্ট্রি বা অন্যান্য কাজে। তাহলে যখন 2,000 বিচারককে দিয়ে আপনি 45 লক্ষ মামলা পরিচালনা করবেন তখন সেই মামলাগুলো তো অবশ্যই তাদের জন্য এই বার্ডেনটা এত বেশি যে তারা যদি রাত দিন কাজ করেও তাহলেও আসলে মামলা করে শেষ হওয়া সম্ভব না, কেন নতুন নতুন ফাইলিং তো হবে। তো এই কারণে যেটা হয় যে মামলা জটের কারণে প্রত্যেকটা মামলা ধীর গতিতে যায়। আর যেটা হয় সেটা হচ্ছে যখনই একটা মামলা, যেটা বলেন রায়, রায় হলো তার মৃত্যুদণ্ড, কিন্তু যার মৃত্যুদণ্ড হয়েছে সেই আসামির তো আপিল করারও অধিকার আছে উচ্চ আদালত। উচ্চ আদালতে সে যখন আপিল করে তখন নিম্ন আদালত সাবঅর্ডিনেট কোর্টে যে রায়টা সেটা স্টে হয়ে থাকে, কেননা ওই আপিল শুনানি না শেষ হওয়া পর্যন্ত তাকে তো মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে না। তো সেই কারণেই সেই জিনিসগুলো ডিলে হয়, অর্থাৎ তার আপিল করার রাইটটা তো কেউ নিয়ে নিতে পারছে না। তিনি হাইকোর্টে আসবেন, হাইকোর্টে সংক্ষুব্ধ হলে তিনি এগেজ হলে তিনি অ্যাপিলেট ডিভিশনে চ্যালেঞ্জ করতে পারেন অবশ্যই তার বিরুদ্ধে যে জাজমেন্টটা। একটা ধারে যেমন ভিকটিম তার পক্ষে তার বিচার পাওয়া দরকার, আবার অপর দিকে যাকে অ্যাকিউজ করছে তাকেও তো সুযোগ দিতে হবে তার কে ডিফেন্ড করার আইনগত ভাবে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যেহেতু এই বিশাল সংখ্যক মামলা অল্প সংখ্যক বিচারক ডিল করেন, এটা অবশ্যই ডিলে হয়। মূল সমস্যা হচ্ছে আমাদের মামলা অনুপাত অনুযায়ী বিচারক প্রয়োজন, সেটার স্ট্রাকচার দরকার, কোর্ট আরো বড় পরিসরে দরকার। আমাদের জনসংখ্যা এখন কমছে না, কিন্তু জনসংখ্যা বাড়ছে, বাড়ছে। অর্থাৎ মামলাও বাড়বে, এটাই হুম। স্বাভাবিক। কিন্তু আগের মতো যদি বিচারক দিয়ে করা হয় তাহলে মামলা পেন্ডিং থাকবে। এখন পেন্ডিং থাকলে অবশ্যই যিনি ভিকটিম পার্টি তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আর কবে বিচার পাবো, এত বছর চলে যাচ্ছে আমি এখনো বিচার পাচ্ছি না কেন। তো সেই কারণে এই কথাগুলো অনেক বেশি প্রচলিত, যে কারণ একটা বিষয় যখন হাইতে থাকে তখন সবাই দেখতে থাকে যে এটা কি হলো। একসময় বছরের পর বছর চলে যায়, মানুষের ওই বিষয়টা ভুলে যায়, নতুন নতুন বিষয় আসে, তখন মানুষের ধারণা হয় এগুলোর কোনো বিচার হয়তো বা হয়েছে হয় নাই এই সম্পর্কে আর কি তারা জানে না, কিন্তু ভাবে যে এত বছর হয়ে গেছে আসলে বিচার কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমরা কিন্তু রেগুলার দেখছি যে অ্যাপিলেট ডিভিশনে অনেক মৃত্যুদণ্ড কনফার্ম করছে, হাইকোর্ট ডিভিশন কনফার্ম করছে, নিম্ন আদালতের রায় বহাল রাখছে, কিন্তু তত বছরে আসলে যে ভিকটিম পার্টি তারা হোপলেস হয়ে গেছে, তারা হয়তো বা এই বিষয় নিয়ে আর আশাই ছেড়ে দিচ্ছে, এরকম হয়। এবং আরেকটা যেটা দুর্বলতা সেটা হচ্ছে যে কম্পেনসেশনের, অর্থাৎ মামলার রায় যখনই হোক যারা, যিনি ভিকটিম পার্টি তাকে সাথে সাথে কম্প্রেহেনশিভ করলে অ্যাটলিস্ট তার কিছুটা হলেও সে মামলা পরিচালনা অন্যান্য ক্ষেত্রে তার জন্য সহযোগিতা হতো যদি গভর্নমেন্ট এই বিষয়ে আহ আইন করে, যদিও আইনে আছে সেটা খুবই বিক্ষিপ্ত হবে, কিন্তু কম্পেনসেশনের যদি আইনটা থাকতো
যেহেতু আমাদের এখানে জজ লোক কোয়ালিফাইড না, তাহলে কি হতো, তার মামলা পরিচালনা করতে সে হোপলেস হয়ে যেত না, ফ্রাস্ট্রেটেড হয়ে যেত না, তার ওই ফিনান্সিয়াল ফিনান্সিয়াল ব্যাপারটা ব্যাপারটা যেটা থাকতো বলছেন আর কি। যেটা থাকতো। হ্যাঁ, সেই সেই আইনটার না থাকার ঘাটতিতে সে নিজে নিজে দৌড়াচ্ছে, তাকে আইনজীবী টাকা পরিশোধ করতে, ফিস পরিশোধ করতে হচ্ছে, তাকে কোর্টের খরচ পরিশোধ করতে হচ্ছে, কিন্তু একসময় সে আসলে হোপলেস হয়ে যায়। এটা সত্যি। কিন্তু বিচার হচ্ছে না এটাও না, আবার আহ বিচার প্রলম্বিত হচ্ছে এটাও সত্যি। সেই ক্ষেত্রে পর্যাপ্ত বিচারক দরকার এবং আমাদের কম্পেনসেশনের যে আইনটা সেটা দরকার। না, এখানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে বিচার হচ্ছে না, এটাও সঠিক না, আবার বিচার হচ্ছে এটাও সঠিক না। দুই পক্ষে আছে, কিন্তু মানুষ মানে যেটা প্রলম্বিত বলছে, হচ্ছে, প্রলম্বিত মানুষ হচ্ছে। যেটা বলছে যে তারা বিচার পাচ্ছেই না। রায় হয় কিন্তু সেটা কার্যকর হয় না, এটাই বলছে। কার্যকর হওয়ার জন্য আপনার 5 বছর লাগতে কার্যকর পারে, হয় না, 10 বছর লাগতে এটা পারে, আসলে কিন্তু হ্যাঁ একটা হ্যাঁ, রায় যখন কার্যকর এটা আসলে হয় না, না না, তখন কিন্তু এটা ওই ক্রাইমটা বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এটাই বলছে আর কি। তা আপনার কি মনে হয় একজন আচ্ছা, আইনজীবী হিসেবে? এটা আসলে একটা ওই যে এটা আসলে তারা তাদের ভাষায় বলছে যে রায়টা, রায় হয় কিন্তু কার্যকর হয় না। একটা মৃত্যুদণ্ড যদি হয়, তার সেই আসামির তো আসলে আপিল করা ছাড়া সেই মৃত্যুদণ্ড থেকে বাঁচার আসলে কোনো উপায় নাই। হুম। হ্যাঁ, তাহলে স্টেটমেন্টটা আসলে পুরোপুরি ঠিক না। একজন আসামি আছে, তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, সে আপিল করে নাই, তাহলে তার তো মৃত্যুদণ্ড হয়ে যাবে। বিষয়টা হচ্ছে উনি যখন আপিল করছে এবং মামলাটা অনেক বছরের জন্য পেন্ডিং হয়ে যাচ্ছে, তখন মানুষ হোপলেস হয়ে যাচ্ছে যে আসলে রায় হয়েছে কিন্তু এই যে মৃত্যুদণ্ড শুনলাম, তাহলে তার মৃত্যুদণ্ড হলো না কেন। ওইটা হচ্ছে আইনগত বিষয়টা পরিষ্কার না দেখে যে আপিল করা অবস্থায় তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাচ্ছে না, সেটা কি আপিলটা শেষ না হওয়া পর্যন্ত পরবর্তীতে দেওয়া কি যাচ্ছে না। সেটা ধরেন এই যে আপনি বললেন পরিষ্কার করা কি হয় জনগণের কাছে, যে যে একজনের রায় হয়েছিল মৃত্যুদণ্ড, কিন্তু সে আপিল করাতে মৃত্যুদণ্ডটা থেমে গিয়েছে, এবং এই কারণে এই জিনিসটা কি পরিষ্কার করানো হয় বাংলাদেশের জনগণের কাছে? কারণ তাদের এটা কিন্তু একটা মতামত এটা রয়ে গিয়েছে আসলে যে বিচার বিভাগ কাজ হ্যাঁ করছে না হ্যাঁ হ্যাঁ, সঠিকভাবে। আচ্ছা, এটা আসলে ল মিনিস্ট্রির দায়িত্ব যে আসলে ট্রান্সপারেন্ট হওয়ার জন্য প্রতিটা মাসে, আমি মনে করি যে প্রত্যেক মাসে আসলে কোন মামলাগুলোর কি অবস্থা, এটার জন্য একটা রিভিউ ওয়েবসাইট থাকা দরকার। উচিত, ট্রান্সপারেন্ট করা উচিত, মানুষকে জানানো উচিত এই মামলার অবস্থা কি। বিশেষ করে যেই মামলাগুলো রাষ্ট্রের টাকায় চলছে, যেগুলোতে রাষ্ট্রবাদী মামলা, জনগণের ট্যাক্সের টাকায় চলছে, সেখানে কিন্তু জনগণের জানার অধিকার আছে যে তাদের ট্যাক্সের টাকায় আসলে কোন মামলাগুলো চলছে, এখানে পেন্ডিং থাকলে কেন থাকছে বা কে কাজ করছে করছে না, যেহেতু এগুলো আমাদের ট্যাক্সের টাকায় এই মামলাগুলো পরিচালনা হচ্ছে। কিন্তু এরকম কোন ধরনের সিস্টেম বা ওয়েবসাইট বা কোনো কিছু নাই, শুধুমাত্র যেই মামলাগুলো চাঞ্চল্যকর সেগুলো সাংবাদিকরা রিপোর্ট করেন যে এই মামলা কোনো একটা ডেটে হয়তো বা যে সেই যে অমুক তারিখের হওয়া মামলাটা আজকে এটা হাইকোর্টে রায় হলো বা এটা হলো। আচ্ছা। এটা যদি জার্নালিস্টরা রিপোর্ট না করে আসলে মানুষের কাছে তথ্যটা পৌঁছায় না। এটা হুম। দুঃখজনক হলেও সত্যি। সত্যি, সেটাই। এজন্যই হয়তোবা মানুষের মনে এত প্রশ্ন। আশা করি ভবিষ্যতে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে এবং আপনারা আইনজীবী হিসেবে এই বিষয়ে কাজ করবেন। ইরশাদ, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ আজকে আমাকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আবারও কথা হবে। শুভ হোক আপনার যাত্রা। এই তো আজকে এই পর্যন্তই তাহলে। ভালো থাকবেন। জি, ধন্যবাদ, আপনারাও ভালো থাকবেন। দর্শক, আজকে এখানেই শেষ করছি আমাদের টক লাইন প্রোগ্রাম। ভবিষ্যতে আবারও দেখা হবে নতুন কোনো আলোচনায়, নতুন কারো সঙ্গে। সবাই ভালো থাকবেন।